এবারে আমরা আলোচনা করব হাইড্রোজেন বন্ধন নিয়ে। আমরা জানি যে হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু আমরা যদি অন্যান্য অধাতুর সাথে হাইড্রোজেনের তুলনা করি তাহলে দেখা যাবে যে হাইড্রোজেনের সাথে অন্যান্য অধাতুগুলোর কিছুটা পার্থক্য আছে। যেমন অধাতুর সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে যেসব পরমাণু বা যেসব মৌল আয়নিক বন্ধনে ইলেকট্রন গ্রহণ করে সেগুলো হচ্ছে অধাতু, আর যারা ইলেকট্রন ত্যাগ করে সেগুলো হচ্ছে ধাতু। কিন্তু আমরা যদি হাইড্রোজেনের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন অনেক ক্ষেত্রেই ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে পরিণত হয়, যেটা আসলে একটি ধাতুর বৈশিষ্ট্য। কিন্তু হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও এই ধাতব বৈশিষ্ট্যটি প্রদর্শন করে। তার মানে আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেন আসলে পুরোপুরি অধাতু নয়, বা হাইড্রোজেনের মধ্যে বেশ কিছু ধাতব বৈশিষ্ট্য আছে, অর্থাৎ হাইড্রোজেন তড়িৎ ধনাত্মকতা প্রদর্শন করে। এবং এই কারণে অন্যান্য অধাতুর সাথে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার বিপুল পরিমাণ পার্থক্য থাকে। এবং আমরা জানি যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় তখন তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তখন তাদের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য তৈরি হয়। যেমন এর আগে আমরা এই উদাহরণগুলো দেখিয়েছি। এ এবং বি দুটি পরমাণু যদি তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে এবং এ এবং বি এর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তাহলে দেখা যাবে যে এ এবং বি এর সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো সমানভাবে শেয়ার করতে পারে না, এবং যেই মৌলটি বা যেই পরমাণুটি বেশি তড়িৎ ঋণাত্মক তার দিকে ইলেকট্রনগুলো বেশি সরে যায়, ফলে এদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আংশিকভাবে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হয় এবং তাদের মধ্যে কিছু আয়নিক বৈশিষ্ট্য দেখা যায়। এবং এই ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে এ যদি হাইড্রোজেন হয় তাহলে এই বিষয়টি খুব প্রকট হয়, কেননা হাইড্রোজেন একটি তড়িৎ ধনাত্মক মৌল বিভিন্ন ক্ষেত্রেই, এবং সাধারণত সে যখন অন্যান্য অধাতুর সাথে সমযোজী বন্ধন গঠন করে এবং সাধারণত তাদের এই দুটি পরমাণুর মধ্যে হাইড্রোজেন এবং অন্য যে পরমাণুটি তার সাথে থাকবে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অধিকাংশ ক্ষেত্রেই বেশি হয়। যেমন আমি যদি বিভিন্ন অধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতা দেখি তাহলে আমরা দেখতে পাই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.2, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.1। প্রকৃতপক্ষে এটি সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, ক্লোরিনের 2.8, কার্বনের 2.5, সালফারের 2.4 ইত্যাদি। তাহলে আমি যদি দেখি যে একটা অক্সিজেন যখন ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে তখন তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0.7। ফ্লোরিন যখন অক্সিজেনের সাথে তড়িৎ ঋণাত্মকতার সমযোজী বন্ধন গঠন করবে তখন তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দাঁড়ায় 0.6। এভাবে আমি যদি হাইড্রোজেন বাদে বাকি পরমাণুগুলোর মধ্যে দেখি তাহলে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি থাকে না। কিন্তু আমি যদি উদাহরণ হিসেবে চিন্তা করি হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যদি একটি সমযোজী বন্ধন গঠন হয় তাহলে আমি এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য পাচ্ছি 1.3। কাজে দেখা যাচ্ছে যে অন্যান্য অধাতুর চেয়ে হাইড্রোজেন যখন অন্য একটি অধাতুর সাথে সমযোজী বন্ধন গঠন করে তখন তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকে, এবং এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অন্য সমযোজী বন্ধনের চেয়ে হাইড্রোজেন বিশিষ্ট সমযোজী বন্ধনের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যগুলো বেশি প্রকট হয়। অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করা সত্ত্বেও এই ক্ষেত্রে আয়নিক যৌগের মতো বৈশিষ্ট্যগুলো আমরা বেশি পেয়ে থাকি। এবং এখানে আমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রেই চিন্তা করি তাহলে যেহেতু এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি, ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন যে ইলেকট্রন জোড়া শেয়ার করবে সেটি অক্সিজেনের দিকে অনেক বেশি পরিমাণ আকৃষ্ট হবে, এবং যার ফলে এদের মধ্যে আংশিকভাবে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হবে, এবং এদের মধ্যে একটি স্থির তড়িৎ আকর্ষণ বলের সৃষ্টি হবে, বা হাইড্রোজেন পার্শিয়ালি বা আংশিকভাবে ধনাত্মক আধানে পরিণত হবে এবং অক্সিজেন আংশিকভাবে ঋণাত্মক আধানে পরিণত হবে। এবং আমরা যদি এটিকে ইলেকট্রন মেঘের আলোকে চিন্তা করি, আমরা জানি যে হাইড্রোজেনের চারপাশে বা একটি পরমাণুর চারপাশে ইলেকট্রনগুলো মেঘের মতো বিস্তৃত থাকে। কেন মেঘের মতো বিস্তৃত থাকে সেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। বিশেষ করে আমরা যখন পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছি, কেউ আগ্রহী থাকলে তারা সেই অধ্যায়টি দেখে নিতে পারে।
তাহলে এই বিষয়টি আরেকটু স্পষ্ট হবে কেন আমরা ইলেকট্রনকে এভাবে বিন্দু হিসেবে চিন্তা না করে আধুনিক ক্ষেত্রে বা আধুনিকভাবে আমরা যখন পরমাণুর গঠন চিন্তা করি তখন আসলে ইলেকট্রন মেঘের মতো দেখায়। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। যখন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তীব্র হচ্ছে তখন অক্সিজেন আকর্ষণে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো এতই সরে যায় যে হাইড্রোজেনের ইলেকট্রন মেঘ আংশিকভাবে সরে গিয়ে হাইড্রোজেনের অনেকটা অংশ অনাবৃত হয়ে যায়, অর্থাৎ হাইড্রোজেনের নিউক্লিয়াসের একাংশ অনাবৃত হয়ে যায় যেখানে ইলেকট্রনের কোনো প্রভাব থাকে না। ফলে এই হাইড্রোজেনের নিউক্লিয়াস কর্তৃক তার পাশের অন্য একটি পরমাণুকে আকর্ষণ করা অনেক সহজ হয়ে যায়। এখন আমি যদি এটাকে এভাবে চিন্তা করি, হাইড্রোজেনের যেহেতু ধনাত্মক আয়ন তৈরি হচ্ছে বা ধনাত্মক আধান তৈরি হচ্ছে, অক্সিজেনের যেহেতু ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, এই হাইড্রোজেনটি পাশে যখন আরেকটি অক্সিজেন পরমাণু আরেকটি হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যেকার বন্ধনের মধ্যে তারা পাশাপাশি আসবে, তখন দেখা যাবে যে এই হাইড্রোজেন এই অক্সিজেনকে বেশ প্রবলভাবে আকর্ষণ করছে। ফলে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে একটি পরমাণু আরেকটি পরমাণুকে যে ধরনের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আকর্ষণ করে, হাইড্রোজেনের ক্ষেত্রে এই আকর্ষণ বল তুলনামূলকভাবে বেশি থাকে এবং যার ফলে হাইড্রোজেনের সাথে অন্য পরমাণুটির এক ধরনের বন্ধন তৈরি হয়। এই বন্ধনটিকে আমরা বলতে পারি হাইড্রোজেন বন্ধন। তবে আমরা এর আগে যে বন্ধনগুলো নিয়ে আলোচনা করেছি, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন, এই বন্ধনগুলোর মতো হাইড্রোজেন বন্ধন এতটা তীব্র নয় এবং এই কারণে এটিকে আমরা পুরোপুরি বন্ধন বলতে পারি না। তবে আমরা যদি অন্য পরমাণুর সাথে তুলনা করি বা বিভিন্ন সমযোজী যৌগের মধ্যে আমরা যদি তুলনা করি, তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন এবং অন্য পরমাণুর মধ্যে কোনো রকমের সমযোজী বন্ধন তৈরি না হওয়া সত্ত্বেও যে পরিমাণ আকর্ষণ বিরাজ করছে তা সাধারণ আকর্ষণের চেয়ে বেশি। তাই আমরা এটিকে এক ধরনের বন্ধন হিসেবে তুলনা করতে পারি। সেই বন্ধনটিকে আমরা হাইড্রোজেন বন্ধন নাম দেই এবং যেহেতু এই বন্ধনটি অন্য তিনটি বন্ধনের চেয়ে তুলনামূলকভাবে দুর্বল, কাজে আমরা এটিকে পুরোপুরি বন্ধন বলি না, আমরা এটিকে আলাদাভাবে হাইড্রোজেন বন্ধন হিসেবে এটিকে আলোচনা করি। এবং আমরা যদি তুলনা করি তাহলে দেখতে পাবো একটি হাইড্রোজেন বন্ধন সাধারণত বন্ধনের শক্তি হচ্ছে 10 কিলো ক্যালোরি এক মোল হাইড্রোজেনের, কিন্তু আয়নিক বন্ধনগুলো সাধারণত 100 কিলো ক্যালোরি বা তার চেয়ে বেশি হয়ে থাকে। কাজে আমরা এখান থেকে বুঝতে পারছি যে হাইড্রোজেন বন্ধন আসলে আয়নিক বন্ধনের তুলনায় অনেক দুর্বল। কিন্তু বিভিন্ন যৌগে হাইড্রোজেনের বন্ধনের কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে বিভিন্ন ধরনের পার্থক্য তৈরি হয় এবং সেই পার্থক্যগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা হাইড্রোজেন বন্ধনকে আলাদা একটি বন্ধন হিসেবে নাম দিই এবং যেহেতু এ ধরনের বন্ধন থাকলে বিভিন্ন যৌগের অণুর মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয় এবং এই কারণে আমরা এদের মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করি, যে বৈশিষ্ট্যগুলো তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এই কারণে আমরা হাইড্রোজেন বন্ধনকে বিশেষভাবে আমাদেরকে আলোচনা করতে হয়। হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত হচ্ছে দুটি সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন এবং অন্য পরমাণুর মধ্যে যথেষ্ট পরিমাণ তড়িৎ ঋণাত্মকতা থাকতে হবে বা তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হতে হবে এবং এটি নির্ভর করে দুটি বিষয়ের উপরে। এক হচ্ছে হাইড্রোজেনের সাথে যে পরমাণুটি যুক্ত হবে সেই পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতার উপরে। এটা আমরা স্পষ্টই বুঝতে পারি। যেমন হাইড্রোজেনের সাথে যদি কার্বনের বন্ধন গঠন হয় তাহলে এখানে হাইড্রোজেনের সাথে যদি কার্বনের বন্ধন গঠন হয় সমযোজী বন্ধন, তাহলে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম থাকে। ফলে এদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক যে প্রান্ত তৈরি হবে সেটি খুবই দুর্বল হবে। ফলে এই হাইড্রোজেন অন্য আরেকটি পরমাণুকে আকর্ষণ করতে পারবে না। ফলে আমরা দেখতে পাই হাইড্রোজেন কেবলমাত্র খুব সুনির্দিষ্ট কয়েকটি পরমাণুর সাথে যখন সমযোজী বন্ধন গঠন করে তখনই কেবল হাইড্রোজেন বন্ধন গঠন করার সক্ষমতা তৈরি হয়। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন ফ্লোরিন, এই তিনটি পরমাণুর প্রভাবেই আমরা হাইড্রোজেনের মধ্যে যথেষ্ট পরিমাণ ধনাত্মক চার্জ দেখতে পাই এবং ফলে হাইড্রোজেন একটি
বন্ধন তৈরি করার তার মধ্যে একটি সক্ষমতা তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় তীব্র তড়িৎ ঋণাত্মকতা যথেষ্ট পার্থক্য থাকলেও যদি হাইড্রোজেনের সাথে অবস্থিত পরমাণুটি যদি আকৃতিতে বড় হয়, আকারে বড় হয়, যেমন ক্লোরিন, আমরা জানি যে ক্লোরিন একটি যথেষ্ট তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.8 বা 3 এর কাছাকাছি। কিন্তু তারপরেও হাইড্রোজেন ক্লোরিনের সাথে যখন সমযোজী বন্ধন গঠন করে তখন হাইড্রোজেনে যথেষ্ট পরিমাণ ধনাত্মক চার্জ তৈরি হয় না। এর কারণ হচ্ছে ক্লোরিনের আকৃতি খুব বড় হওয়ায়। আমরা জানি যে ক্লোরিনের 3টি শক্তি স্তর থাকে। অপরদিকে অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন এই তিনটিরই 2টি করে শক্তি স্তর। এটি হচ্ছে 2.6, 2.5 এবং 2.7। ফলে ক্লোরিন যেহেতু আকৃতিতে বেশ বড় আকারে, ক্লোরিনের পক্ষে এই হাইড্রোজেন ইলেকট্রনগুলো খুব বেশি টেনে নেওয়া সম্ভব হয় না। এই কারণে হাইড্রোজেন এবং ক্লোরিন যখন সমযোজী বন্ধন তৈরি করে তখন হাইড্রোজেনের পক্ষে হাইড্রোজেন বন্ধন গঠন করার সুযোগটা থাকে না। কাজে আমরা এখান থেকে 2টি শর্ত পাচ্ছি। এক হচ্ছে হাইড্রোজেন সংলগ্ন পরমাণুটির তড়িৎ ঋণাত্মক হতে হবে, এবং তার আকার ছোট হতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের সাথে যে পরমাণুটি বন্ধন গঠন করবে সে যদি তীব্র তড়িৎ ঋণাত্মক হয় এবং তার আকার যদি ক্ষুদ্র হয় তাহলেই একটি হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন বন্ধন তৈরি করার মতো যথেষ্ট চার্জ তৈরি হয়। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখতে পারি। হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এমন কিছু অণুর আমরা উদাহরণ দেখতে পারি। যেমন প্রথমে আমরা বলতে পারি হাইড্রোজেন ফ্লোরাইড। এর আগে আমরা বলেছি যে 3টি পরমাণুর সাথে হাইড্রোজেন যখন সমযোজী বন্ধনে যুক্ত হয় তখন তারা হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করতে পারে। এরা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এবং আমরা এখানে সেই কারণে হাইড্রোজেন ফ্লোরিনের মধ্যে তীব্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখি এবং এখানে পার্শিয়ালি পজিটিভ এবং পার্শিয়ালি নেগেটিভ আধান তৈরি হয়। এবং আমরা এই কারণে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে বিভিন্ন অণুর মধ্যে আমরা হাইড্রোজেন বন্ধন দেখতে পাই। সেই কারণে আমরা হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন পাই। একইভাবে আমরা যদি পানির অণু চিন্তা করি, পানির অণুর মধ্যে আমরা হাইড্রোজেন বন্ধন পেয়ে থাকি। আমি যদি এখানে আরেকটি হাইড্রোজেন আরেকটি অক্সিজেনের সাথে, এই হাইড্রোজেন এখানে একটি অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। এইভাবে বিভিন্নভাবে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে। তারপর আমরা নাইট্রোজেনের একটি উদাহরণ দেখাতে পারি, যেমন অ্যামোনিয়া। আমরা যদি অ্যামোনিয়া অণুটি দেখি, অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে যেহেতু হাইড্রোজেনের যথেষ্ট পরিমাণ তীব্র তড়িৎ ঋণাত্মকতা থাকে, ফলে এখানে একটি পার্শিয়ালি আমরা চার্জের পার্থক্য দেখতে পাই। ফলে আমরা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের, একটি অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে অপর অ্যামোনিয়ার হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখতে পাই। এইভাবে আমরা এটিকে আরো অনেক বিস্তৃত করতে পারি। যাই হোক, এটি হচ্ছে মূলত মোটামুটি হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য, বা যেভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটা এরকমই। এবং হাইড্রোজেন বিভিন্ন পরমাণুর সাথে অনেক সময় একই অণুর সাথে কিংবা বিভিন্ন অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। একই অণুর বিভিন্ন পরমাণুর সাথে সে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কিন্তু কিংবা ভিন্ন অণুর সাথেও করতে পারে। এখানে আমরা যতগুলো উদাহরণ দেখলাম, এই সবগুলো অণুতে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে ভিন্ন পরমাণুর মধ্যে, ভিন্ন অণুর মধ্যে। যেমন এই অ্যামোনিয়া অণু এবং এই অ্যামোনিয়া অণু দুটি ভিন্ন অণু, এবং
একটি অণুর নাইট্রোজেনের সাথে আরেকটি অণুর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে, একই কথা এদের মধ্যে প্রযোজ্য। কিংবা আমরা এর আগে যে পানি বা হাইড্রোজেন ফ্লোরাইডের অণুগুলো দেখলাম, আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন ফ্লোরাইডের বিভিন্ন অণুর মধ্যে বন্ধন গঠিত হচ্ছে, কিংবা পানির বিভিন্ন অণুর মধ্যে বন্ধন গঠিত হচ্ছে। এই অণুগুলো সবই আলাদা পানির অণু, এবং একটি অণুর অক্সিজেনের সাথে অপর অণুর হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। কিন্তু আমি যদি নাইট্রোফেনল দেখি, এটি হচ্ছে নাইট্রোফেনল। একটি OH গ্রুপ থাকবে বেনজিন রিং এর সাথে এবং একটি নাইট্রো গ্রুপ থাকবে। এটি হচ্ছে নাইট্রোফেনল। এবং নাইট্রোফেনলের আমি যদি স্ট্রাকচারটি আরেকটু বিস্তারিতভাবে লিখি, তাহলে আমি দেখতে পাবো এরকম। এইখানে অক্সিজেন এবং অক্সিজেনের সাথে একটি হাইড্রোজেন, আর এইখানে হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের সাথে দুটি সমযোজী বন্ধনের মাধ্যমে একটি অক্সিজেন এবং একটি সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে আরেকটি অক্সিজেন। তাহলে এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন, এদের মধ্যে যথেষ্ট তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। এখানে একটি পার্শিয়ালি নেগেটিভ এবং এখানে পার্শিয়ালি পজিটিভ চার্জ তৈরি হবে। ফলে এই হাইড্রোজেন কর্তৃক এই অক্সিজেনের মধ্যে একটি হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এবং এভাবে একই অণু এবং ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনের ভিত্তিতে আমরা এই বন্ধনটিকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক বা ইন্টারমলিকুলার। যখন হাইড্রোজেন বন্ধনটি দুটি ভিন্ন অণুর একাধিক পরমাণুর মধ্যে গঠিত হয়, তখন সেটিকে আমরা বলতে পারি আন্তঃআণবিক বা ইন্টারমলিকুলার। আর আমরা আরেকটি বলতে পারি অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ড, বা আমরা এটাকে অন্তঃআণবিক বলতে পারি, অর্থাৎ একই অণুর ভিতরে অন্তঃআণবিক বা অনুমধ্যস্থ। ইংলিশে আমরা বলতে পারি ইন্ট্রামলিকুলার। আমরা নাইট্রোফেনলের ক্ষেত্রে যেটা দেখলাম, নাইট্রোফেনলের মধ্যে আমরা দেখতে পেলাম যে একই অণুর একটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন অণুর মধ্যে, একটি অক্সিজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনটি গঠিত হয়েছে, তাই এটি হচ্ছে অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ড। এবং এই দুই ধরনের বন্ধনই প্রকৃতিতে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর বা মানবদেহের বা অন্য যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আমরা বলি না কেন, হাইড্রোজেন বন্ধন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের যে ডিএনএ অণু, দ্বিসূত্রক অণু আমরা জানি, এই দুটি সুতার মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমেই এরা একসাথে অবস্থান করে। কিংবা প্রোটিন বা অন্য অনেক ক্ষেত্রে বা সকল ক্ষেত্রেই, ইভেন পানির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পাই। যেই হাইড্রোজেন বন্ধনটি ছাড়া আমাদের শরীর হয়তো এভাবে গঠিত হতে পারতো না। এবং এটি আমরা ভবিষ্যতে আবার আলোচনা করব, হাইড্রোজেন বন্ধন কিভাবে আমাদের শরীর গঠন করে বা আমাদের এই টিকে থাকার উপরে হাইড্রোজেন বন্ধনের কি কি প্রভাব। কাজে যদিও আমরা হাইড্রোজেন বন্ধনকে একটি বন্ধন হিসেবে স্বীকৃতি দিতে পারি না, কারণ হাইড্রোজেন বন্ধন অন্য বন্ধনের তুলনায় অনেক দুর্বল, কিন্তু হাইড্রোজেন বন্ধন রসায়নের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কারণে আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করি। এবং হাইড্রোজেন বন্ধন যেহেতু একটি যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম বিভিন্নভাবে প্রভাবিত করে, কাজে আমাদেরকে সেগুলো বিস্তারিত পড়ার জন্য হাইড্রোজেন বন্ধন খুবই গুরুত্ব দিয়ে আমাদেরকে এটিকে গ্রহণ করতে হবে। এবং আমরা এরপরে হাইড্রোজেন বন্ধনের বিভিন্ন যৌগে হাইড্রোজেন বন্ধনের প্রভাব নিয়ে আলোচনা করব, এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণীর জীবন হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব আলোচনা করব। এর পাশাপাশি আমরা কিছু কিছু বিশেষ যৌগের স্ট্রাকচার আলোচনা করব হাইড্রোজেন বন্ধনের আলোকে। তো আপাতত এই লেকচারটি এখানে শেষ করছি।